আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি নেই, কারাবাসের বর্ষপূর্তিতে বললেন বিএনপি নেতারা। মুক্তি আদায় করতে না পারা দলটির ব্যর্থতা, পাল্টা বক্তব্য আওয়ামী লীগের। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস ভারতের। দিল্লিতে দুদেশের যৌথ কমিশনের বৈঠক, 4টি সমঝোতা স্মারক সই। মহাসড়কে সার্ভিস লেন না থাকা আর ছোট যানবাহনের কারণেই কমছে না দুর্ঘটনা। আঞ্চলিক সড়কেও নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নতুন করে ভাবছে সড়ক ও জনপথ বিভাগ। সেচ খালগুলোর দুর্দশায় তিস্তা ব্যারেজ থেকে কাঙ্ক্ষিত পানি পাচ্ছেন না কৃষক। অল্প পানির চাপেই দেখা দিচ্ছে ফাটল। মেরামতের অভাবকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। এবং আইন প্রয়োগে উদাসীনতা আর নজরদারির অভাবেই ভোলায় উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। 1 বছরেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করলেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন, দলকে সুসংগঠিত করে গণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আদায়ের বিকল্প নেই। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি অসম্ভব বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আত্মসমালোচনা করে শীর্ষ নেতারা বলেন, জনপ্রিয়তা বিচার করে দলের সফলতা সম্ভব নয়, রাজপথেই দাবি আদায় করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজন করে প্রতিবাদ সভা। শীর্ষ নেতাদের বক্তব্যে উঠে আসে বেগম জিয়ার কারাবাস দীর্ঘ হওয়ায় নিজেদের ব্যর্থতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আত্মসমালোচনা করে বলেন, দলীয় নেতৃত্বে সফলতা আসেনি বলেই বেগম জিয়া এখনো মুক্ত হতে পারেননি। আমরা নির্বাচন করেছি, কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের কথা ছিল নির্বাচন হবে আন্দোলনের একটি অংশ, কিন্তু আমরা নির্বাচনে চলে গেলাম, আন্দোলনের কোনো কথা আর মুখ দিয়ে বের করলাম। আমাদের লজ্জায় মাথায় হেট হয়ে যায় যে আজকে আমরা এত বড় একটা আমাদের সংগঠন, সেই দলের নেত্রী তিনি আজকে 1 বছর যাবৎ জেলখানায় আছে। তবে দলের অপর শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই অভিযোগ নাকচ করে দলকে সুসংগঠিত করার উপর জোর দেন। আজকে আমাদেরকে অনেকে বলছেন আমরা পরাজিত, আমরা ব্যর্থ। আমি তার সাথে একমত নই। আমরা পরাজিত হই নাই। জনগণের কাছে আমরা প্রত্যেকটা বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছি। আওয়ামী লীগ তাদের নৈতিক পরাজয় হয়েছে। সভার সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আইনি প্রক্রিয়ায় নয়, গণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আদায় করতে হবে। খালেদা জিয়ার মুক্তি শুধু না, যদি নিজেরা আমরা বাঁচতে চাই, যদি আমরা জেল জুলুম থেকে নিজেদেরও রক্ষা করতে চাই, তাহলেও আমাদের আন্দোলনের কোনো বিকল্প নাই। সুষ্ঠু নির্বাচন ও আন্দোলনের জন্য আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। আর সেই জন্যই আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের কারাবাস কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা আদালতের বিষয়। তাই বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও 14 দলের নেতারা। গতকাল সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমেই সমাধান করতে হবে। 1 বছরের লিগ্যাল ব্যাটেলে কেন সফল হয়নি তারা, এবং 1 বছরে তাকে কেন আন্দোলন করে মুক্ত করতে পারে? তাকে কারাগারে নিয়েছে আদালত, তাকে মুক্তিও দিতে পারে আদালত। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। কাজে রাজনৈতিকভাবে সরকারের এখানে কোনো করণীয় নেই। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক স্মরণ সভায় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়ার কারাগারে থাকার বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই। আদালতের নির্দেশেই কারাভোগ করছেন বেগম জিয়া। সরকার দায়ী হবে না, সরকার তো কাউকে জেলে রাখে নাই। এখনো সময় আছে। সমস্ত রাগ অভিমান ভুলে শপথ দিয়ে পার্লামেন্টে যান, যে আমাদের সামনে কথা বলেন,
পার্লামেন্টকে কাঁপিয়ে তোলেন আপনাদের দাবি নিয়ে, আপনাদের নেত্রীর মুক্তির দাবিতে। এদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সঠিক দিক নির্দেশনার অভাবেই দিশেহারা বিএনপি। সাংগঠনিকভাবে যে ভুলগুলো তারা করেছিল সে ভুলের মাসুল দিচ্ছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণে। কারণ মানুষ তাদের ডাকে আসছে না এবং আসবে না, এবং সে কারণেই 1 বছর হয়ে গেল খালেদা জিয়াকে জেলখানায় থাকতে হয়েছে, থাকতে হবে। বিএনপিকে সংসদে এসে বেগম জিয়ার মুক্তির দাবি তুলতে দলটিকে পরামর্শ দেন 14 দলের নেতারা। ডাকে আসছে না এবং আসবে না। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল গণভবনে দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে 41 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেলে শুরু হয় দলের মনোনয়ন চূড়ান্তের দায়িত্বে থাকা 2 বোর্ডের যৌথ সভা। প্রায় 7 ঘণ্টা বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সুবর্ণ মোস্তফা সহ ঢাকায় সর্বোচ্চ 5 জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া গাজীপুরে 2 জন, চট্টগ্রামে 2 জন, কুমিল্লায় 2 জন, খুলনায় 2 জন সহ 41 জন প্রার্থীকে সংসদের সংরক্ষিত আসনে প্রতিনিধিত্বের জন্য চূড়ান্ত করে দলটি। বাকি 2টি আসন সহ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দলীয় প্রার্থী শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা আমাদের অংশটা আমাদের প্রার্থীটা দিয়ে পূরণ করেছি এবং বিস্তারিত আলাপ আলোচনার শেষে আমাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছি। বাংলার সময়ে আরও থাকছে। গাইবান্ধায় 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোচিং পরিচালক আটক। মহাসড়কের মান উন্নয়ন হলেও সার্ভিস লেন না থাকা আর ছোট যানবাহনের কারণে কমছে না দুর্ঘটনা। পরিসংখ্যানের তথ্য, শুধু গত জানুয়ারি মাসেই মহাসড়কে 361টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 400 জন। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোর পাশাপাশি এর জন্য সবার আগে প্রয়োজন সার্ভিস লেন। দুর্ঘটনা নিয়ন্ত্রণে ধীরে ধীরে মহাসড়ক নেটওয়ার্ক একটি কাঠামোতে নিয়ে আসার পরিকল্পনা সড়ক ও জনপথ বিভাগের। অনেকটাই বদলে গেছে এখন মহাসড়কের চিত্র। ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা ময়মনসিংহের 4 লেনের কাজ প্রায় শেষ, তবু যেন লাগাম টেনে ধরে রাখা যাচ্ছে না দুর্ঘটনার। কেবল গত মাসেই মহাসড়কে 361টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 400 জন, আহত 631 জন। এর মধ্যে 57% দুর্ঘটনাই ঘটেছে আঞ্চলিক ও আন্তজেলা মহাসড়কে। আর এসব দুর্ঘটনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে 57টি, পার্শ্ববর্তী বস্তুর সঙ্গে ধাক্কায় 12টি, পথচারীকে আঘাত 116টি, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার 37টি, ওভারটেকিংয়ের কারণে 25টি, আর পেছন থেকে ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে 93টি। এসব দুর্ঘটনা মহাসড়কে হলেও আক্রান্ত যানবাহনের মধ্যে বাস, ট্রাকের পাশাপাশি আধিক্য রয়েছে অটোরিকশা, নসিমন, মোটরসাইকেল সহ মহাসড়কে অবাঞ্ছিত যানবাহনের। লোকাল যে ভেহিকেলগুলো বিকল্প সড়কের অভাবে মহাসড়কে ব্যবহার করছে, অন্য রাস্তাগুলোতে কিন্তু ফোকাসটা কম হওয়ার কারণে ওই জায়গায় কিন্তু আমার অনেক দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনার স্থান রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, রক্ষা করতে হবে মহাসড়কের নিজস্ব বৈশিষ্ট্য, দৃষ্টি দিতে হবে আঞ্চলিক মহাসড়কের দিকেও। হাইওয়ে ডেফিনিশন হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। আমাদের এখানে হাইওয়ে হচ্ছে একটা রাস্তা, একটা বড় রাস্তার যে রোড সাইড ইকোনমিক অ্যাক্টিভিটি, এগুলো নিয়ে চিন্তা করা দরকার। আমরা শুধু ঢাকা চিটাগং বাসের দিকে নজর দিলে হবে না। চিটং থেকে পটিয়া যাবে, চিটং থেকে কক্সবাজার যাবে, এই সার্ভিসগুলো আমাদের এই নজরের মধ্যে নেই। নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছেন, নতুন পরিকল্পনায় ভাবা হচ্ছে এসব প্রতিবন্ধকতা। লোকাল ভেহিকেল যেগুলি আছে কম স্পিডে চলে, এগুলির জন্য তো আমার বিকল্প কোনো ব্যবস্থা নাই, আর এগুলিকে আমি রাতারাতি তুলেও দিতে পারছি না। এখন আমরা রিজিওনাল হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে যেটা আছে, এইগুলির দিকে নজর দেব, স্পেশাল প্রজেক্টও নেওয়া হচ্ছে। দেশের 4টি মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ শেষ হলেও সার্ভিস লেন রয়েছে কেবল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে পুরনো সেই বেহাল দশা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশের প্রধান মহাসড়কগুলো। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বিশেষজ্ঞরা বলছেন, ঘাটতি আছে যথাযথ পরিকল্পনা কিংবা তার সঠিক বাস্তবায়নে। আর এই ঘাটতি মেটাতে না পারলে অধরাই থেকে যাবে কাঙ্ক্ষিত
নিরাপদ সড়ক ব্যবস্থা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে গত মৌসুমে মাত্র ৮,০০০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হয়েছিল, অথচ এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০,০০০ হেক্টর। এতে লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কৃষকরা বলছেন, সেচ খালগুলোর নাজুক অবস্থার কারণে পর্যাপ্ত সেচ দেয়া যাচ্ছে না, অল্প পানির চাপেই খালের বাঁধ ভেঙে যাচ্ছে। এই অবস্থায় দীর্ঘদিন সেচ খালগুলো মেরামত না হওয়াকেই দুষছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ৭ বছর পর এবার পানি এসেছে রংপুরের গঙ্গাচড়ার বড়বিল, তুলসীরহাট সদরের হরকলির ক্যানেলগুলোতে, কিন্তু শুরুতেই বিড়ম্বনা। পানির সামান্য চাপ নিতে না পেরে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে সেচ খালগুলোতে। প্রত্যাশিত পানি এখন অনেক কৃষকের জন্য অভিশাপ। সামর্থ্যবানরা শ্যালো মেশিনের তেল পুড়ে জমে থাকা পানি ফেরাতে পারলেও হতভম্ব গরিব কৃষক। ক্যানেল ভাঙি যায় আবার জমি বাড়িতে পানি লোড হয়ে যায়। হঠাৎ করে পানির লোডটা বেশি হয়ে গেছে, হঠাৎ করে ভাঙি যায়। তারপর দেখি পানিটা শোষায় কোন দিকে, তারপর দৌড়ি দিকে ভাঙি এখানে চলে গেছে একবার দৌড়িয়ে। আমরা বাড়ির থেকে বেরিয়ে আসি, দেখি ওরা বাপ যে পানির ব্যাপার। অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে, পুকুর গেছে, এই রোডগুলো ক্লিয়ার হচ্ছে না। ভাঙি করে দিচ্ছে, এখন যদি এলে না বান্দাবান্দি করেন তাহলে তো গাড়া যাবার নাই। কিন্তু ভাটির ঠিক উল্টো পরিস্থিতি উজানের কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা আর নীলফামারীর কৃষকের। সেখানে পানি নাই। কৃষকরা বলছেন, ক্যানেলের পানি থাকলেও দুই প্রান্তের আশেপাশের কিছু জমিতে পানি যায়। ক্যানেল সিস্টেমের ত্রুটির কারণে পানি পায় না সামান্য দূরের কৃষক। সাবধান এলাকা পায়, আর পূর্ব সাবধান আছে, পূর্ব সাবধান এলাকা পানি পায় না। যে পানি ওই চাপে ওই পানি ওই উৎসটা তো ওঠে না, কুলায় না পানি। কৃষকে ভেদাভেদ সৃষ্টি হওয়ার কারণে কলহ সৃষ্টি হয়ে যায়। ক্যানেল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো থাকে, তাহলে পানি পায়। ৩০ বছরের পুরনো ক্যানেল সিস্টেম আর মেরামতের অভাবকে দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। ৯০ সালের পরে চালু হওয়ার পরে এখানে ব্যাপক অর্থে কোনো রিপেয়ার মেনটেন্যান্সের কাজ হয়নি, যার ফলে আমাদের যে ক্যানেলের ডাইকগুলো রয়েছে এগুলো দুর্বল, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরেও আমাদের যে সীমিত বরাদ্দ, এ দিয়ে আমরা গত কয়েক বছরে যেমন ইরিগেশন দিয়েছি, আমরা আশা করছি এবারও পারবো। উত্তরে এখন বোরো আবাদের ধুম। এরই মধ্যে চারা রোপণের কাজ শুরু হয়েছে। কারো কারো ব্যস্ততা জমি তৈরি নিয়ে। আলু সহ রবি মৌসুমের সবজিও আছে মাঠে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নওগাঁয় ন্যায্য মূল্য না পেয়ে সড়কে সবজি ঢেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা। গতকাল বিকেলে সদর উপজেলার কীর্তিপুর এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়। এতে ব্যানার নিয়ে শতাধিক কৃষক অংশ নেন। এ সময় সড়কে সবজি ঢেলে প্রতিবাদ জানান তারা। তাদের অভিযোগ, অসাধু একটি চক্র বাজার নিয়ন্ত্রণ করে সবজির দাম কমিয়ে দিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ চাষি। প্রথম দফায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি কারখানা সহ 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার অভিযানের ৫ম দিনে গুড়িয়ে দেওয়া হয় প্রায় ৮০টি স্থাপনা। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নগরীর হারিয়ে যাওয়া 5 খাল উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দখল আর দূষণে অনেকটাই বিপর্যস্ত দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। প্রভাবশালীদের ছত্রছায়ায় দিনে দিনে এখানে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ স্থাপনা। এখানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুধু অবৈধ স্থাপনায় নয়, এখানে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া খালও। এই খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হতো বলে জানিয়েছে সহকারী কমিশনার। 10 একর ভূমির সাথে সাথে কিন্তু 5টি খাল আমরা উদ্ধার করতে পেরেছি। খালের মুখগুলো উদ্ধার করার কারণে এখন কিন্তু সেগুলোকে আরও অনেক বেশি বাড়ানো যাবে, যে কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা আরও বেশি উন্নত হবে বলে আমরা মনে করছি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যে খালগুলো উদ্ধার করা হয়েছে তা যদি খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাহলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। জলাবদ্ধতা দূরীকরণের আন্ডারে এই প্রজেক্ট বাস্তবায়নটা খুব দ্রুততর হবে। যে খালগুলো এখন উন্মুক্ত হয়ে গেল, ওপেনিং যে অংশগুলো আছে, সে ওপেনিং অংশে দেখা যাচ্ছে 40 ফিট, কিন্তু ভিতরে গিয়ে সেটা ন্যারো হয়ে 20 ফিটের মতো হয়ে গেছে। খালের যে মাটি বা পলি জমে পড়ে যাচ্ছে, সেগুলো যদি অতি সত্ত্বর যদি ড্রেজিং করা হয়, তাহলে এই আসন্ন যে বর্ষা মৌসুম আছে সেখানে জলাবদ্ধতা যেটি রয়েছে সেটি লাঘব হবে। এদিকে উচ্ছেদে ভাঙা পড়েছে লবণ মিল ও কারখানা, সেক্ষেত্রে বেকার হয়েছে কয়েক হাজার শ্রমিক। সরকারের কাছে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে তারা। আমরা এই মিলে কাজ করতাম, এটা হলো ডায়মন্ড সল্ট।
এখানে এখন তো ভাঙ্গি এখন কোনো স্থান নাই আমাকে। লবণ শ্রমিকের অনেক লাখ লাখ মানুষ আমাদের মানে সব বেকার। সরকারের যদি একটু আমাদের জন্য একটু যদি কাজ দেয় খুব ভালো হবে। 2014 সালে জেলা প্রশাসনের জরিপ অনুযায়ী কর্ণফুলী নদীর দুই পাশে 2281টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা হাজার হাজার অবৈধ স্থাপনা এভাবে একে একে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ করার পর আবার যাতে কেউ এসব স্থাপনা দখল করতে না পারে সে বিষয়ে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বাংলার সময়ে আরও থাকছে। সাভারে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি জারবেরা ফুল, বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানির আশা চাষিদের, সরকারি সহায়তার দাবি। দক্ষ জনবল আছে ঠিকই, কিন্তু অভাব রয়েছে উপযুক্ত নীতি সহায়তার। আর এ কারণেই তেমন একটা কাজে আসছে না দেশের জাহাজ নির্মাণ ও রপ্তানির অপার সম্ভাবনা। সেই সঙ্গে উদ্যোক্তাদের সঙ্গে তাল মেলাতে পারছে না সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো, এমনটাই মনে করেন জাহাজ রপ্তানিকারকরা। তবে আধুনিক মানের জাহাজ নির্মাণে বাংলাদেশের অগ্রগতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন অভিজ্ঞ ক্যাপ্টেনরা। দেখুন আমার কয়েকটি রিপোর্ট। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি বাণিজ্যের ৮০% বেশি হয়ে থাকে সমুদ্রপথে। তাই পণ্য পরিবহনের চাহিদা বাড়ছে উন্নত সুযোগ সুবিধার মাঝারি ও ছোট আকারের সমুদ্রগামী জাহাজের। আর এই সুযোগ কাজে লাগাতেই 2008 সালে প্রথমবারের মতো জাহাজ রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখায় বাংলাদেশ। জার্মানির স্টেলা শিপিং কোম্পানি কেনে বাংলাদেশের তৈরি জাহাজ এমভি স্টেলা ম্যারিস। রপ্তানির ধারাবাহিকতায় বৃহস্পতিবার জার্মানিতে আরও একটি জাহাজ রপ্তানি করে বাংলাদেশ। নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ডে তৈরি আলেকজান্ডার নামের এই জাহাজটিই এখন পর্যন্ত রপ্তানি করা জাহাজের মধ্যে সবচেয়ে বড়, যার ধারণ ক্ষমতা 5500 ডেডওয়েট টন, ইঞ্জিন ক্ষমতা 2750 হর্স পাওয়ার আর গতিবেগ 12 নটিক্যাল মাইল। তবে এই রপ্তানি প্রক্রিয়ায় বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকারি দপ্তরগুলো সেবা দিতে না পারায় হতাশ উদ্যোক্তারা। জাহাজের ক্যাপ্টেনেরা এসে বসে আছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাবো, ওরা টাকা দিছে, আমি শুধু প্রজেক্ট রিয়েলাইজেশন এবং এক্সপোর্ট করতে আমার 10 দিন লেগে গেল, এটা তো হতে পারে না। সমৃদ্ধ বাংলাদেশের পথে যে কয়েকটি শিল্প খাত মাথা উঁচু করে সম্ভাবনার জানান দিচ্ছে, তার মধ্যে অন্যতম এই জাহাজ নির্মাণ শিল্প। খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে সহজ নীতিকৌশল নিয়ে, তেমনি ব্যাংক সহ আর্থিক খাতকে এগিয়ে আসতে হবে সহজ শর্তের ঋণ সুবিধা নিয়ে। আমাদের দেশে শিপ বিল্ডিং কোয়ালিটি ইজ ভেরি হাই, তার মানে আমাদের ম্যান পাওয়ার ভালো, লং টার্ম ইনভেস্টমেন্ট এট এ লোয়ার ইন্টারেস্ট রেট, ওয়ার্কিং ক্যাপিটাল 1 বছরের সাইকেলে চায়, আমদানি শুল্ক 120% পড়ে যায় কোনো একটা ম্যাটেরিয়াল, কোনো একটা ইকুইপমেন্টের উপর জাহাজের, আপনি এটা দেবেন না, জাহাজটা আপনার ডিফেক্টিভ হবে। অভিজ্ঞ নাবিকদের মূল্যায়ন, আধুনিক মানের জাহাজ নির্মাণে দক্ষতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। আমি জাহাজের মানুষ, আমি মনে করি বাংলাদেশের জাহাজগুলো বেশ ভালো মানের, পরিচালনায় প্রযুক্তির ব্যবহারও বেশ। এই দেশ যে এগিয়ে যাচ্ছে উন্নত মানের এসব জাহাজ নির্মাণ এর বড় একটা দৃষ্টান্ত। বিশ্বব্যাপী মাঝারি ও ছোট আকারের জাহাজ নির্মাণের বাজার রয়েছে 20,000 কোটি ডলারের, যেখানে বাংলাদেশের অবস্থান নাই বললেই চলে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। ফলে এখান থেকেই ভারত ভ্রমণে ভিসা করার সুবিধা পাচ্ছে 4 জেলার মানুষ। এতে বেড়ে গেছে জেলার পাসপোর্ট ও ভিসা অফিসে আবেদনকারীর সংখ্যা, রাজস্ব আয় বাড়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাসপোর্ট অফিস স্থাপনের কয়েক বছর পর ঠাকুরগাঁওয়ে চালু হলো ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র। আর এই আবেদন কেন্দ্রটিকে ঘিরে গড়ে উঠেছে ভিসা প্রসেসিং সেন্টার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আগে রংপুরে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হলেও এখন ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার অনেক মানুষ এখানে এসে ভিসার জন্য আবেদন করছেন। অফিস দুটির তথ্য অনুযায়ী প্রতিদিন অন্তত 40টি নতুন পাসপোর্টের ও 140টি ভিসার আবেদন পড়ছে। কাগজপত্র ঠিক থাকলে সর্বোচ্চ 20 দিনে পাসপোর্ট ও 8 দিনে পেয়ে যাচ্ছেন ভারতে ভ্রমণ ও চিকিৎসার ভিসা। অর্থশাস্ত্রের পাশাপাশি ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন আবেদনকারীরা। ঠাকুরগাঁও ইন্ডিয়ান ভিসা হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। ভিসা করতে এসে তার একটি কাগজ ছাড়া পড়েছে, এই কাগজ নেওয়ার জন্য তাকে রংপুর থেকে, মাহিগঞ্জ থেকে ঠাকুরগাঁও আবার ফেরত আসতে হতো। এই এলাকার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত
যারা এই ভিসা প্রসেসিংটা সম্বন্ধে অজ্ঞ আছে, যারা নিজেরা করতে পারতেছে না, তাদের অনেক সুবিধা হচ্ছে। পাসপোর্ট এই জন্যই করতেছি যে আমার ভালো চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া যাওয়ার সম্ভাবনা আছে। ভিসা আবেদন কেন্দ্রটি চালু হওয়ায় পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বাড়ছে বলে জানালেন এই কর্মকর্তা। যাওয়া আসার জন্য একটা সুযোগ পাওয়ায় তারা এখন আগের তুলনায় অধিক সংখ্যক আবেদনকারী প্রতিদিন আমাদের পাসপোর্ট অফিসে ভিড় করছেন। ভোগান্তি ছাড়া অল্প সময়ে পাসপোর্ট ও ভারতীয় ভিসা পাওয়ায় 4 জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে বলে মনে করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। ভিসার সমস্ত কাগজপত্র জমা দিয়ে এক সপ্তাহের ভিতরেই তারা তাদের পাসপোর্ট এবং ভিসা পেয়ে যাচ্ছে। এর ফলে তাদের যেমন সময় বাঁচছে, দুর্ভোগ কমছে। 2013 সালের 3রা মার্চ ঠাকুরগাঁও শহরে পাসপোর্ট অফিস ও চলতি বছরের 6 জানুয়ারি ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আগামীর বিশ্বে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতরাতে কক্সবাজারের একটি হোটেলে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আইসিটি ভিত্তিক যে কোনো উদ্ভাবনে সরকার সহায়তা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী। তোশিবা, নিশান, টয়োটা মানেই জাপান, হোন্ডা। মোটরসাইকেলকে তো এখনো গ্রামের লোকজন আমাদের হোন্ডাই বলে। আবার আমরা জানি হাতে আমাদের ম্যাক্সিমাম স্যামসাং ফোন, এলজি, তারপরে হোন্ডে, কিয়া, এইগুলো কয়েকটা কোম্পানি কোরিয়াকে পুরো ডিজিটাল লিডার বানিয়েছে। তো নেক্সট আইসিটি লিডার কারা হবে? আমরা বলছি নেক্সট আইসিটি ডেস্টিনেশন ইজ বাংলাদেশ। বছরে 5,000 কোটি টাকার রাজস্ব আদায় হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বেনাপোল স্থলবন্দরের। বন্দরটিতে রয়েছে জায়গার স্বল্পতা, অপর্যাপ্ত শেড আর দুর্বল অগ্নি নির্বাপন ব্যবস্থা। ব্যবসায়ীদের দাবি, এসব সমস্যার সমাধান হলে আন্তর্জাতিক বন্দরে ব্যবসা বাণিজ্যে বাড়বে গতি, বাড়বে রাজস্ব আয়ও। বন্দর কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে বেশ কিছু উন্নয়ন কাজ হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্টে বিস্তারিত। 1972 সালে ভারত বাংলাদেশের সীমান্তে বেনাপোলে ওয়্যারহাউস কর্পোরেশন নামে প্রায় 57 একর জমির উপর গড়ে তোলা হয় দেশের বৃহত্তম স্থলবন্দর। দুই দেশের মধ্যে স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে এই বন্দরটি ব্যবহার হচ্ছে। মোট স্থল বাণিজ্যের সিংহভাগই এই বন্দরের মাধ্যমে হয়। বর্তমানে বন্দরটি দিয়ে 20,000 কোটি টাকার বেশি বাণিজ্য হচ্ছে। সরকার বন্দর থেকে বছরে প্রায় 5,000 কোটি টাকা রাজস্ব আদায় করছেন, কিন্তু সম্ভাবনাময় এই বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ একেবারেই নগণ্য, যা দ্রুত সমাধান হওয়া জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। বেসিক যে প্রবলেম, স্টোরেজ প্রবলেম, সেটা তো রয়েই গেছে। এখনো পর্যন্ত সিসি ক্যামেরা লাগায়নি। আমরা অনেক দাবি দাবা করার পরেও আসলে আমরা আশানুরূপ কোনো ফল পাইনি। এই অবস্থায় বন্দরের উন্নয়নে কেন্দ্রীয়ভাবে একটি স্বতন্ত্র কমিটি থাকার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। আমদানিকারক এবং রপ্তানিকারকরা আছে বিপাকে, সেই জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটি কমিটি করা উচিত। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, বেশ কিছু উন্নয়ন কাজ হয়েছে এবং আরো কয়েকটি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। আরো 2-1টা প্রকল্প আমরা হাতে নিয়েছি। সেই প্রকল্পের মাধ্যমে বাকি বা যে কাজগুলো আমাদের করা দরকার প্রয়োজন, মানে বন্দরের উন্নয়নের স্বার্থে, সেগুলো আমরা ইমিডিয়েটলি নিষ্পত্তি করব। বন্দরে বর্তমানে 28টি ওয়্যার হাউস, 2টি ট্রাক টার্মিনাল, একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড ও 8টি ওপেন ইয়ার্ড রয়েছে। সময় সংবাদ, যশোর। আইন প্রয়োগে উদাসীনতা ও নজরদারির অভাবে ভোলার উপকূলীয় এলাকার সংরক্ষিত বন উজাড় বন্ধ হচ্ছে না। সবুজ বেষ্টনী কেটে পোড়ানো হচ্ছে জ্বালানি হিসেবে। এভাবে চললে উপকূলের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। টহল বাড়ানো সহ বন ধ্বংসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। গত 9 জানুয়ারি মনপুরার মেঘনার মধ্যবর্তী বদনার চরের গাছ কেটে স্তূপ করতে দেখা যায় লোকমান ও সেলিম নামের 2 ব্যক্তিকে। সময় টিভির ক্যামেরায় এ দৃশ্য ধারণের সময় তারা আত্মগোপনের চেষ্টা করে। পালাতে না পেরে নিজেদেরকে জেলে দাবি করে পারিবারিক জ্বালানির জন্য বন কাটার কথা স্বীকার করে দুজনই। একই সময়ে রামনেওয়াজের বনদস্যু কোরবান আলী ব্যাপারীর অর্ধশতাধিক লোক পার্শ্ববর্তী দুর্গম সোনারচর থেকে বন কেটে উজাড় করে বলে জানা যায়। প্রতিদিন এভাবেই মনপুরার সোনারচর, লতারচর, পাতারচর, চর শামসুদ্দিন, চর নিজাম, তজুমউদ্দিনের বাসন ভাঙার চরের সবুজ বন
নির্বিঘ্নে ধ্বংস করলেও কর্তৃপক্ষের কোনো কার্যকরী ভূমিকা নেই বলে স্থানীয়দের অভিযোগ। নদীতে ভাঙি লয়ে যেত, ওগুলা গাছগুলো আমরা কাটিনি, আমরা ভিতরের গাছ কাটি না। রান্নাবান্নার লার্কি পাওয়া যায় না টোকায়, এই গাছটি নিয়ে আমরা এই রান্নার লাই নিতেছি। যে বন কর্মকর্তারা জানে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। সবুজ বেষ্টনী উজাড়ের মাধ্যমে বন ও পরিবেশ দুটোই নষ্ট হচ্ছে উল্লেখ করে বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সচেতন মহলের। বন বিভাগ যেভাবে বন সংরক্ষণের জন্য তাদের প্রহরী ব্যবস্থা রেখেছে সেটা পর্যাপ্ত না, সেক্ষেত্রে তাদের পর্যাপ্ত প্রহরী ব্যবস্থা রাখতে হবে। ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরের রামনেওয়াজ বিট অফিসের এই কর্মকর্তা বন উজাড়ের কথা অস্বীকার করে নিয়মিত পাহারা দেওয়া হচ্ছে বলে জানান। আমরা তো রক্ষা করতেছি, আমরা স্বল্প সংখ্যক লোক, এই আমরা সবসময় নৌকা দিয়ে আসে আপডাউন করি। তবে বন উজাড় বন্ধে নিয়মিত টহল বৃদ্ধি সহ আইনি ব্যবস্থা নেয়ার কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা প্রশাসক মহোদয়কে আমি চিঠি দিয়েছি, এসপি মহোদয়কে চিঠি দিয়েছি, যাতে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। জেলার সাগরকুলের ৩৫টি চরের প্রায় ১ লক্ষ হেক্টর সংরক্ষিত বন রয়েছে, আর বনদস্যুদের কবল থেকে এসব রক্ষার জন্য বন বিভাগের ১৪টি বিট ও ১২টি কেন্দ্র রয়েছে। সময় সংবাদ, ভোলা। কুমিল্লায় বৌভাত অনুষ্ঠানে হামলা চালিয়ে নববধূকে অপহরণ চেষ্টার অভিযোগে বখাটেদের গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। গতকাল দুপুরে দেবিদ্বার উপজেলার সাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ১ ফেব্রুয়ারি উপজেলার সূর্যপুর গ্রামের ফাতেমা আক্তারের সঙ্গে সাহারপাড় গ্রামের সিদ্দিকুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর শুক্রবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একদল বখাটে হামলা চালিয়ে নববধূকে অপহরণের চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ৭ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে ভর্তি করা হয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নববধূ ফাতেমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল তার সহপাঠী ইসমাইল হোসেন। এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক রয়েছে প্রধান অভিযুক্ত ইসমাইল। গাজীপুরে ৩ যুবককে অপহরণের অভিযোগে 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার শামসুন নাহার। তিনি জানান, বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থেকে 5 বন্ধু একটি প্রাইভেট কার ভাড়া করে ঢাকায় আসছিলেন। এ সময় তারা উপজেলার সূত্রাপুরে পৌঁছালে তাদের গাড়ি রোধ করে 3 বন্ধুকে তুলে নিয়ে যায় কালিয়াকৈর থানার এএসআই আবদুল্লাহ আল মামুন, মির্জাপুর থানার এএসআই মুশফিকুর রহমান ও তার সহযোগীরা। পরে তাদের আটকে রেখে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পর অভিযানে নামে কালিয়াকৈর থানা পুলিশ। পরে শুক্রবার বিকেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 3 যুবককে। এই ঘটনায় কালিয়াকৈর থানায় আটক 2 পুলিশ কর্মকর্তা সহ অজ্ঞাত 9 জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাদের কাছে টাকা দাবি করা হয়। এইটা জানার পরে তাদের আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা তাদেরকে নিয়মিত মামলা ফৌজদারি কার্যবিধি এর আইন অনুযায়ী মামলা হয়েছে এবং তাদেরকে 2 জন এসআইকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের সাথে যে সহযোগী ছিল তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অপরাধী যেই হোক না কেন আমরা তাকে কোনোভাবেই ছাড় দিব না। নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে 3 সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 9 জন। গতকাল বিকেলে সুবর্ণচর উপজেলার তোতার বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর 21 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একটি দল সিলেট থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 সেনা সদস্য নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকা সিএমএইচে আনা হয়। গাইবান্ধায় 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোচিং পরিচালককে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে স্কয়ার প্রি ক্যাডেট কোচিং সেন্টারে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে এক শিক্ষার্থী কোচিংয়ে স্কেল ফেলে যাওয়ার পরে তা নিতে আসে। এ পর্যায়ে
কোচিংয়ের পরিচালক বেলজিয়াম মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মেয়েটার বক্তব্য অনুযায়ী এই টিচার 11:20 পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়েটা স্কুল ছেড়ে গেছিল, স্কুল যখন আনতে গেছে তখন মেয়েটা একা ছিল, ওই সময় মেয়েটাকে সে আটকে দিয়েছে। যেহেতু মেয়ের বক্তব্য সবার সামনে আমরা নিয়েছি, মেয়ে যেটা বলছে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা হবে। সাভারের লালমাটিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি জারবেরা ফুল। বাগান থেকে বিমানবন্দর কাছে হওয়ায় মধ্যপ্রাচ্যের ফুলের বাজারের চাহিদা মেটাতে পারে এখানকার ফুল চাষিরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিদিনই চাহিদা মাফিক ফুল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভারের বিরুলিয়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে লাল, নীল, হলুদ, সাদা বিদেশি জাতের জারবেরা ফুল চাষ হচ্ছে। ফুলগুলো আগে বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন দেশেই উন্নত জাতের জারবেরা ফুল চাষের পাশাপাশি চাহিদা মেটানো হচ্ছে। চাষিরা জানান, জার্মানির জারবেরা ফুলের টিস্যু ভারত থেকে আমদানি করেন তারা। এক একটা জারবেরা ফুলের চারা রোপণের 65 দিন পর থেকে বাগানে ফুল আসতে শুরু করে। একটি গাছ থেকে বছরে 62টি ফুল সংগ্রহ করা যায়। আর এক একটি ফুলের বাজার মূল্য 10 টাকা হওয়ায় 6 বিঘা জমিতে প্রতি মাসে 4 বারে প্রায় 12,000 ফুল সংগ্রহের পর বাজারজাত করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 10 থেকে 15 লাখ টাকা। ইনপোর্টের মাধ্যমে নিয়ে আসার পরে এটা রোপণ করি। রোপণ করার পরে 60-65 দিনে আস্তে আস্তে ফুলটা হওয়া শুরু করে। আল্লাহ ফুল ভালোই দিয়েছে। ফুল হওয়ার কারণে আমাদের এবার এই মাসে অনুষ্ঠানও আছে দুটো। এই দুই অনুষ্ঠানে যদি আমরা দাম পাই খুব ভালো হবে। আমরা এই কাজ করে অনেক খুশি, অনেক লাভবান হইতেছি, আমরা আমাদের সংসার চলতেছে। এলাকার চাষিরা জারবেরা চাষে সফলতা পাওয়ায় সাভারের অনেক তরুণ উদ্যোক্তা বাণিজ্যিকভাবে ফুল চাষে আগ্রহী হচ্ছেন। ফুলের বাগানের উপরে আমি একটা ব্যবসা করার চেষ্টা করতেছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সাভারে ব্যাপক হারে ফুল চাষ হওয়ায় এখানকার চাষিদের সরকারি প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। কৃষকরা বা কোনো খামারি এই ফুল চাষে এগিয়ে আসে, তারা সকল ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে এবং পাচ্ছে। উপজেলা অফিসের তথ্য মতে 1990 সালে বিরুলিয়া ইউনিয়নে কয়েক বিঘা জমিতে প্রথম ফুল চাষ শুরু হয়। বর্তমানে প্রায় 500 হেক্টর উঁচু জমিতে গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা সহ বিভিন্ন প্রজাতির ফুলের চাষ হয়ে থাকে। এর মধ্যে প্রায় 50 হেক্টর জমিতে জারবেরা ফুলের চাষ হচ্ছে। সময় সংবাদ, সাভার। চট্টগ্রামে শেষ হলো দুদিনব্যাপী আন্তঃধর্মীয় সভা। শুক্রবার সন্ধ্যায় নগরীর পাথরঘাটা রানী জপমাল গির্জায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচারি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। এ সময় বিশ্ব শান্তি বজায় রাখতে ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের শিল্পীরা। দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য সেবা বাড়াতে বান্দরবনের থানচি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয়েছে। দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশই সিং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। 1995 সালে নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 1998 সালে 31 শয্যা চালু হয়। 50 শয্যা উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 15 কোটি টাকা। সাতক্ষীরায় সেপটিক ট্যাঙ্ক থেকে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। গতরাতে আশাশুনির আনুলিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে রবিউল আল আমিন ও আজিজ একসারা লঞ্চঘাটে যাবার কথা বলে জাহাঙ্গীরের মোটরসাইকেল ভাড়া নেয়। পথে তারা জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যার পর একসারা দাখিল মাদ্রাসার সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় পুলিশ মোটরসাইকেল ভাড়া নেওয়া রবিউলকে জিজ্ঞাসাবাদ করে লাশটি উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অন্যদের আটক করা হয়। ঘটনার সাথে জড়িত 4 জনকে আটক করি। 4 জনকে আটক করার পর ওই 4 জন তারা আমাদের কাছে স্বীকারোক্তি দেয় যে তারা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে জাহাঙ্গীর নামক ছেলেটিকে তারা হত্যা করে এবং হত্যা করে তার লাশ
মধ্যম একশরা মাদ্রাসার সেফটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখে। গাজীপুরে ভুয়া জেলা প্রশাসক, জজ ও ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী প্রতারক চক্রের 3 নারী সদস্যসহ 5 জনকে আটক করেছে র্যাব। গতকাল সকালে র্যাব 1-এর কার্যালয়ের সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার আব্দুল আল মামুন জানান, কোনাবাড়ি বাইমাইল হাজি কলোনির একটি বাসায় ভুয়া জেলা প্রশাসক, জজ ও ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী চক্রের সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় 3 নারীসহ 5 জনকে আটক করা হয়। তারা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা পরিচয় প্রতারণা করে মানুষকে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নিত বলে জানিয়েছে র্যাব। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি নেই, কারাবাসের বছর পূর্তিতে বললেন বিএনপি নেতারা। মুক্তি আদায় করতে না পারা দলটির ব্যর্থতা, পাল্টা বক্তব্য আওয়ামী লীগের। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস ভারতের। দিল্লিতে দুদেশের যৌথ কমিশনের বৈঠক, 4টি সমঝোতা স্মারক সই। মহাসড়কে সার্ভিস লেন না থাকা আর ছোট যানবাহনের কারণেই কমছে না দুর্ঘটনা। আঞ্চলিক সড়কেও নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নতুন করে ভাবছে সড়ক ও জনপথ বিভাগ। সেচ খালগুলোর দুর্দশায় তিস্তা ব্যারেজ থেকে কাঙ্ক্ষিত পানি পাচ্ছে না কৃষক। অল্প পানির চাপেই দেখা দিচ্ছে ফাটল। মেরামতের অভাবকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। এবং আইন প্রয়োগে উদাসীনতা আর নজরদারির অভাবেই ভোলায় উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।